হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি রহমান LWR ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা WPKP জন্য কিছু গুরুত্বপূর্ণ GK/GS এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা কে? অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা হলেন কর্ণম মাল্লেশ্বরী। সালটাও মনে রাখবে 2000 সালে। 2000 সালে তিনি ভারতীয় প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে পদক জয় করেছিলেন। এবং পিভি সিন্ধু ছিলেন ব্যাক টু ব্যাক অর্থাৎ টানা দুবার পদকজয়ী ভারতীয় মহিলা। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূর করার কথা বলা হয়েছে? না, ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? না, পেরিয়ার জাতীয় উদ্যানটি রয়েছে কেরালাতে। কেরালাতে রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গে কি রয়েছে? না, পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন, বক্সা, গরুমারা, জলদাপাড়া ইত্যাদি। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? না, ওয়েস্ট বেঙ্গলে মোট 6টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে? না, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত হয়। সরি, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটি 2016 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? না, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হলো হেমিস। এটি কোথায় রয়েছে? না, ইউনিয়ন টেরিটরি লাদাখ এ রয়েছে। সরি, আমার কাছে পেনটা না থাকার জন্য, স্টাইলাসটা না থাকার জন্য আমি লেখার অসুবিধা হচ্ছে। মনে রাখবে, হেমিস রয়েছে লাদাখ, ইউনিয়ন টেরিটরি লাদাখে। এবং তার সঙ্গে মনে রাখবে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? না, সাউথ বাটন। সাউথ বাটন হলো ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক এবং এটি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি? না, মনে রেখে দেবে, ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। এবং এর পুরনো নাম মনে রাখবে হেইলি ন্যাশনাল পার্ক। হেইলি ন্যাশনাল পার্ক এবং এটি 1936 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় রয়েছে? পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে মণিপুরে। মণিপুরের লোকটাক হ্রদের উপরে রয়েছে। নামটাও মনে রেখে, কেবল লামজাও। কেবল লামজাও হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাব। ভারতের মোট কতগুলো রামসার সাইট রয়েছে? মনে রেখে দেবে, ভারতে মোট রামসার সাইট রয়েছে 94টি। এবং তারই সঙ্গে মনে রেখে দেবে 107টি ন্যাশনাল পার্ক, আমি শর্টে লিখে দিচ্ছি NP। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। ভারতের প্রথম রামসার সাইট কোনটি? না, মনে রেখে দেবে, ভারতের প্রথম রামসার সাইট হিসেবে চিহ্নিত হয়েছিল কেওলাদেও ন্যাশনাল পার্ক এবং চিল্কা হ্রদ। দুটো একসঙ্গে
দুটো একসঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে চিহ্নিত হয়েছিল, রামসার সাইট হিসেবে চিহ্নিত হয়েছিল। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাব। কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে? না, মনে রাখবে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে। এবং কতগুলি? না, 20। ওকে, তারপরে কোশ্চেন দেখে নেবো আমরা। ডিআরডিও সদর দপ্তর কোথায় রয়েছে? না, ডিআরডিও সদর নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে ডিআরডিও সদর দপ্তর রয়েছে। পরের কোশ্চেন আমরা দেখে নেব। ওকে, পরের কোশ্চেনে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্থা, সদর দপ্তর ও তার সম্পূর্ণ নাম দিয়ে রেখেছি, এবং এগুলো তোমরা দেখতে খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি দেখে রাখবে, যে কোনো একটাই পরীক্ষায় চলে আসতে পারে। ওকে, এবং মাঝে আমি একটা জিনিস বলে রাখি, এই নোটসগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো, অথবা টেলিগ্রামে সার্চ করবে LWR একাডেমি। ওকে, আচ্ছা, আমি তবুও একবার পড়ে দিচ্ছি সমস্তগুলোই। প্রথমে দেখবে ডিআরডিও, প্রথমে দেওয়া রয়েছে ডিআরডিও। ডিআরডিওর পুরো নাম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, পুরো নামগুলো মনে রাখবে। কোথায় রয়েছে? না, নিউ দিল্লিতে। এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, না, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে নিউ দিল্লিতে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা রয়েছে বেঙ্গালুরুতে। হল রয়েছে, আচ্ছা, হলের পুরো নাম কি হয়ে যাবে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, বেঙ্গালুরু। বার্ক, ভাবা অটোমিক রিসার্চ সেন্টার, এটি রয়েছে মুম্বাই। বার্ক। সেবির পুরো নাম কি? না, এটা অনেকবার কোশ্চেন এসেছে। সেবি এর পুরো নাম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মুম্বাই। তারপরে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিভিআই, ইউএন। ইউএন এর সদর দপ্তর কোথায়? না, নিউ ইয়র্ক, ইউএসএ তে। এর সঙ্গে মনে হয় ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এর সদর দপ্তরও কিন্তু নিউ ইয়র্কে। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাব। ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, এর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি, ইউএসএ তে। আইএমএফ এর সদর দপ্তর কোথায় রয়েছে? না, আইএমএফ এর সদর দপ্তরও রয়েছে ওয়াশিংটন ডিসি। হু এর সদর দপ্তর কোথায় রয়েছে? হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এবং সেই সঙ্গে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডেই রয়েছে। নেক্সট হচ্ছে, ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় রয়েছে? না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তরও জেনেভায় রয়েছে। ইউনেস্কো সদর দপ্তর, না, ইউনেস্কো সদর দপ্তর রয়েছে প্যারিস, ফ্রান্সে। ইউনেস্কোর পুরো নামটা ভালো করে মনে রাখবে, ইউনাইটেড নেশনস সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওপেক এর পুরো নাম কি? না, ওপেক এর পুরো নাম হয়ে যাবে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়াতে রয়েছে। আইসিসি আমরা সকলেই জানি, আশা করছি। আইসিসি এর সদর দপ্তর হয়ে যাবে, এটাও ভালো করে মনে রাখবে, এর সদর দপ্তর হয়ে যাবে দুবাই, ইউএই। এর পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাব। এশিয়ানের সদর দপ্তর কোথায়? না, এশিয়ানের সদর দপ্তর হয়ে যাবে জাকার্তা, ইন্দোনেশিয়াতে। এর পুরো নাম কি হয়ে যাবে? অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। এবং সার্কের পুরো নাম কি হয়ে যাবে?
না সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, এবং এর সদর দপ্তর কোথায় হয়ে যাবে? কাঠমান্ডু, নেপালে। আইসিজি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর সদর দপ্তর হয়ে যাবে দা হগ, নেদারল্যান্ডের হগ এ আইসিজি বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর হয়ে যাবে। ন্যাটো বর্তমানে এটি খুবই প্রচলিত একটি সংবাদ মাধ্যমে প্রচলিত একটি সংস্থা। এর পুরো নাম হয়ে যাবে নর্থ আটলান্টিক ট্রিটি অ্যান্ড অর্গানাইজেশন। ব্রুসেলস বেলজিয়ামের সদর দপ্তর রয়েছে। এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় রয়েছে? না রোম, ইটালিতে রয়েছে। বিসিসিআই এর সদর দপ্তর কোথায় রয়েছে? না মুম্বাইতে রয়েছে। এর পুরো নামটাও মনে রাখবে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, ভালো করে মনে রাখবে, আইএসএ, আইএসএ সদর দপ্তর কোথায়? প্রথমে তো মনে রাখবে আইএসএর পুরো পুরো কথা কি। না আইএসএ পুরো কথা হয়ে যাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এর সদর দপ্তর রয়েছে হরিয়ানা, গুরুগ্রামে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে নীরজচন্দ্র চৌধুরী। এবং যদি এখানে ইংল্যান্ডের জায়গায় ইন্ডিয়া থাকতো তাহলে উত্তর হয়ে যেত মর্গান ফস্টার। ইন্ডিয়া হলে ইন্ডিয়ার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড মর্গান ফস্টার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স বইটি কে লিখেছেন? না হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স শীর্ষক বইটি লিখেছেন ডি ওয়াই চন্দ্রচূড়, প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারক ডি ওয়াই চন্দ্রচূড়। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। আইনি আকবরী কার লেখা? ভালো করে মনে রাখবে, আইনি আকবরী লেখা হচ্ছে আবুল ফজলের। সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। প্রথম অপশন সবসময় পরীক্ষক আকবরকে রাখার চেষ্টা করবে, কিন্তু তোমরা ভুল করলে চলবে না। ওকে, আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করে নেব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম শীর্ষক বইটি কার লেখা? না ইন্ডিয়া উইন্স ফ্রিডম শীর্ষক বইটির লেখক হলেন আবুল কালাম আজাদ। এবং মনে রাখবে তিনিই হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। ওয়ার অ্যান্ড পিস শীর্ষক বইটি কার লেখা? না ওয়ার অ্যান্ড পিস শীর্ষক বইটির লেখক হয়ে যাবে লিও টলস্টয়, একজন বিখ্যাত লেখক লিও টলস্টয়। বা টলস্টয়, টি অথবা ট যে কোনো থাকতে পারে, তোমরা ঘাবড়ে যাবে না অপশন দেখে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করে নেব। ভারতের প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি লিখে দিলাম HW। ওকে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। মনে রাখবে ভিডিওটিতে প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করলাম, যা আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।